জিটিওর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক ঘটনার গভীরে যাব যা যে কোনো সাধারণ দিনকে চরম আতঙ্কে পরিণত করার গল্প। স্যান ডিয়েগোর একটি মসজিদ আর তার পাশের স্কুলে ঘটে যাওয়া সেই মর্মান্তিক গোলাগুলি। রিনা দিবেস নামের একজন মায়ের জবানবন্দি থেকে আমরা জানব ঠিক কী ঘটেছিল সেদিন। আমরা শুনব সেই বীরদের কথা যারা নিজেদের জীবনের বিনিময়ে শিশুদের রক্ষা করেছেন। আর হ্যাঁ, এই ধরনের সহিংসার পেছনে যে রাজনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপট কাজ করে সেটাও আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আজকের এই পুরো ঘটনাটাকে আমরা মূলত 4টি অংশে ভাগ করেছি। 1. হামলা, 2. বীরত্ব, 3. আদর্শ এবং 4. এর প্রভাব। তো প্রথমেই আসা যাক প্রথম অংশে, হামলা, একজন মায়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা। একটু কল্পনা করার চেষ্টা করুন। সোমবার বিকেল রিনা দিভিস নিজের বাড়িতে হঠাৎ করেই পুলিশের সাইরেনের শব্দ শুনতে পান। কিছু বুঝে ওঠার আগেই তার স্বামী হন্তদন্ত হয়ে ছুটে এসে জানান যে তাদের 5 বছর বয়সী ছেলে হাদির স্কুলে গোলাগুলি চলছে। ব্রাইট হোরাইজন একাডেমি, ঠিক মসজিদের পাশেই। কয়েক মিনিটের মধ্যেই প্রি-কে শিক্ষকদের গ্রুপ চ্যাট থেকে মেসেজ আসে যে বাচ্চারা আপাতত নিরাপদে আছে। কিন্তু এর পরের সময়টা রীতিমতো দুঃস্বপ্ন। রাস্তাঘাট সব অবরুদ্ধ, আকাশে পুলিশের হেলিকপ্টার চক্কর দিচ্ছে। প্রায় আধা ঘন্টা পর বাবা মায়েরা জানতে পারেন যে বাচ্চাদের কাছের একটি গির্জায় সরিয়ে নেওয়া হয়েছে। অবশেষে প্রায় 2 ঘণ্টা তীব্র মানসিক যন্ত্রণার পর পুনর্মিলন কেন্দ্রে পুলিশ আনুষ্ঠানিকভাবে বাচ্চাদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ভাবলে এখনও গা শিউরে ওঠে, তাই না? এই চরম আতঙ্কের মাঝে শিশুদের সরলতার এক অদ্ভুত মন ঘাড়ব করা বৈপরীত্য কিন্তু আমাদের চোখে পড়ে। মাত্র 5 বছর বয়সী হাদি, যে কিনা হামলাকারীদের থেকে মাত্র 15 ফুট দূরে ছিল, বন্দুকের শব্দ শুনে সে তার শিক্ষককে জিজ্ঞেস করেছিল, ওগুলো কি আতশবাজি? এই একটা মাত্র প্রশ্নই কিন্তু বুঝিয়ে দেয় কত ছোট আর নিষ্পাপ শিশুরা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। এবার আমরা যাব দ্বিতীয় অংশে, বীরত্ব, উৎসর্গ করা 3টি প্রাণ। 140 সংখ্যাটা একটু খেয়াল করবেন। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি হলো সেই স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা যারা আজ বেঁচে আছে। আর তারা বেঁচে আছে শুধুমাত্র 3টি মানুষের তাৎক্ষণিক এবং অভাবনীয় সাহসী পদক্ষেপের কারণে। এই মানুষগুলো নিজেদের জীবনের বিনিময়ে শিক্ষকদের জন্য এতটা মূল্যবান সময় কিনে দিয়েছিলেন যাতে তারা বাচ্চাদের নিয়ে শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে নিরাপদে লুকাতে পারেন। এই মানুষগুলো কিভাবে আক্ষরিক অর্থেই রক্ষক হয়ে উঠেছিলেন সেটা না বললেই নয়। যেমন ধরুন 51 বছর বয়সী আমিন আবদুল্লাহ, যিনি ছিলেন একজন নিরাপত্তাকর্মী। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকদের সতর্ক করেছিলেন। আর 78 বছর বয়সী মনসুর কাজিয়া এবং 57 বছর বয়সী নাদির আওয়াদ, তারা নিজেদের দিকে হামলাকারীদের মনোযোগ টেনে নিয়েছিলেন যাতে অন্যরা পালাতে পারে। রিনা দিবেশ সাক্ষাৎকারে জানিয়েছেন, মনসুর কাজিয়া ছিলেন তাদের পারিবারিক বন্ধুর মতো। তার স্বামী তাকে দ্বিতীয় বাবার চোখে দেখতেন। তিনি মসজিদে স্টোর চালাতেন, বাচ্চাদের স্ন্যাক্স দিতেন। অর্থাৎ এই মানুষগুলোর প্রত্যেকেই ছিলেন কমিউনিটির অত্যন্ত পরিচিত এবং ভালোবাসার মুখ। এ মানুষগুলোর আত্মত্যাগের সবচেয়ে নিখুঁত মূল্যায়ন সম্ভবত রিনা বেঁচেই করেছেন। তিনি বলেছেন যে এমন একটি পৃথিবীতে যেখানে আমরা প্রায়ই আমাদের শিশুদের রক্ষা করতে ব্যর্থ হই, সেখানে এই মানুষগুলোর সবচেয়ে সম্মানজনকভাবে মৃত্যুবরণ করেছেন। তারা সত্যিই প্রকৃত অর্থেই বীরের সংজ্ঞা। এবার আসা যাক তৃতীয় অংশে, আদর্শ, হামলার পেছনের কারণ। হামলাকারীদের রেখে যাওয়া প্রমাণগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর একটা চিত্র তুলে ধরে। সাক্ষাৎকারের তথ্য অনুযায়ী ওই 2 কিশোর হামলাকারী নাৎসি পোশাক পরেছিল, আর তারা অনলাইনে একটি ইশতেহার বা ম্যানিফেস্টো রেখে গিয়েছিল যা ছিল মুসলিম বিরোধী, ইহুদি বিরোধী এবং এলজিবিটিকিউ বিরোধী চরম বিদ্বেষে পরিপূর্ণ। রিনা দিবেজ অবশ্য অত্যন্ত হতাশার সাথে উল্লেখ করেছেন যে আমেরিকায় উগ্রপন্থায় দীক্ষিত শ্বেতাঙ্গ তরুণদের দ্বারা এ ধরনের নির্বিচারে গুলি চালানোর ঘটনা নতুন কিছু নয়। তাই এই ব্যাপারগুলো তাকে খুব একটা অবাক করেনি। চলুন এবার আমাদের শেষ অংশে যাই, প্রভাব, রাজনৈতিক বক্তব্য এবং কমিউনিটির প্রতিক্রিয়া। এখানে একটা জিনিস বেশ মনোযোগ দিয়ে দেখার মতো। একদিকে রয়েছে অনলাইনে ছড়িয়ে থাকা উগ্র চরমপন্থা, যা সরাসরি সহিংসতা এবং ইশতেহারের মাধ্যমে প্রকাশ পায়। অন্যদিকে রয়েছে মূলধারার রাজনৈতিক বক্তব্য। সাক্ষাৎকারে দিবেস এবং উপস্থাপক মেহেদি হাসান আলোচনা করেছেন যে কিভাবে ট্রাম্প বা জেডি ভ্যান্সের মতো রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য এই ধরনের চরমপন্থাকে প্রভাবিত করতে পারে। দিবেসের দৃষ্টিকোণ থেকে যখন রাজনৈতিক নেতারা একটু মার্জিত ভাষায় বর্ণগত সমজাতীয়তা বা আলাদা করার কথা বলেন, তখন সেই ধারণাগুলোই অনলাইনে উগ্রপন্থীদের মস্তিষ্কে প্রবেশ করে আর এ ধরনের সহিংসতার জন্ম দেয়। পরিস্থিতি কতটা জটিল রূপ নিতে পারে তা রাজনীতিক কর্মী লরা লুমারের এই মন্তব্য থেকেই স্পষ্ট, যা উপস্থাপক মেহেদি হাসান তার সাক্ষাৎকারে তুলে ধরেছেন।
লরা বলেছিলেন যে ওই মসজিদটি নাকি চরমপন্থীতে ভরা ছিল। একটু চিন্তা করুন, হামলার শিকার একটি কমিউনিটিকে সান্ত্বনা দেওয়ার বদলে তাদেরকেই দোষারোপ করা হচ্ছে। দিবেশ জানিয়েছেন এই ধরনের মন্তব্য তাদের ক্ষতের লবণ ছিটিয়ে দেওয়ার মতো। তবে আবারও তিনি এতেও অবাক হননি, কারণ দীর্ঘদিন ধরেই তারা এ ধরনের রাজনৈতিক আক্রমণের শিকার হয়ে আসছেন। এই সমস্ত রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে রীনা দিবেশ এই আলোচনার শেষে আমাদেরকে মানবিক দিকটিতেই ফিরে আসতে অনুরোধ করেছেন। তিনি চান না এই মানুষগুলোকে কেবল রাজনৈতিক আলোচনার একটা পয়েন্ট হিসেবে মনে রাখা হোক। তিনি চান সবাই জানুক যে এরা ছিলেন অত্যন্ত সাহসী এবং দয়ালু মানুষ। তারা প্রতিবেশীদের খাওয়াতেন, সবার সাথে হাসিমুখে কথা বলতেন এবং দিন শেষে শিশুদের বাঁচাতে নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তারাই ছিলেন এই কমিউনিটির সত্যিকারের স্তম্ভ। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে আমরা একটি গভীর চিন্তার জায়গায় এসে দাঁড়িয়েছি। রীনা ডিভেসের হতাশা থেকে সরাসরি উঠে আসা এই প্রশ্নটি আমাদের সকলের জন্য। যখন উপরমহল থেকে আসা রাজনৈতিক বক্তব্য ধীরে ধীরে তৃণমূল পর্যায়ে সহিংসতায় রূপ নেয়, তখন একটি সমাজ হিসাবে আমরা কিভাবে বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেও সেই পাবলিক ফিগারদের জবাবদিহিতার আওতায় আনতে পারি। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে শব্দেরও একটি ভয়ানক পরিণতি থাকতে পারে, আর এই প্রশ্নের উত্তর খোঁজাটা এখন সম্ভবত সময়ের সবচেয়ে বড় দাবি।